দেশ ছেড়ে তো পালাতে হবে। কোথায় যাবে? লন্ডনে তো বেরোতে পারলো না, নিউ ইয়র্কে এই অবস্থা, ফ্রান্সে ধাওয়া খেলো কয়দিন আগে দেখলাম। এই জন্য পাকিস্তানের সঙ্গে চুক্তিটা করছে, ভাই ভিসা নেওয়ার সময় পাবো না, তুমি ভিসাহীন চুক্তিটা করো, কারণ যে কোনো সময় আমার দৌড় দেওয়া লাগতে পারে, দৌড় দিলে আমি তোমার দেশে ঢোকার সময় আবার বর্ডারে যেন কেউ না বলে ভিসা কই। এই জন্য ভিসা ফ্রি ব্যবস্থাটা করছে, যাতে এই যে অবৈধ ক্ষমতা দখলকাররা পাকিস্তানে গিয়ে আশ্রয় নিতে পারে, কারণ এটা তাদের পেয়ারে পাকিস্তান। মাহফুজ আলম নিউ ইয়র্কে গেছেন, সেখানে এমন ধাওয়া খেয়েছেন যে গ্লাস ভেঙে গেছে, ডিমের আঘাতে জর্জরিত, তারপর পুলিশ এনে রাত 12টার সময় তার নিরাপদে যেতে হয়েছে। লন্ডনে মাহফুজ আলমের ওস্তাদ, মাহফুজ আলমকে যিনি মাস্টার মাইন্ড বলছিলেন, সেই ওস্তাদ লন্ডনে এসেছিলেন, লন্ডনে রুম থেকেই বের হতে পারেন নাই। যে দেশে যেখানে যান ভয়ঙ্কর অবস্থা, তার শিষ্যরা বাংলাদেশের যেখানে যায় সেখানে মিলিটারি এপিসি না নিয়ে গেলে বের হয়ে আসতে পারেন না। এই সময় পাকিস্তানের এর সঙ্গে এই চুক্তিটার অন্যতম কারণ, দেশ ছেড়ে তো পালাতে হবে। এই জন্য ভিসা ফ্রি ব্যবস্থাটা করছে, যাতে এই যে অবৈধ ক্ষমতা দখলকাররা পাকিস্তানে গিয়ে আশ্রয় নিতে পারে। সম্প্রতি বাংলাদেশ সফর করে গেছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী, তিনি আবার উপপ্রধানমন্ত্রীও বটে। তার সফরকে ঘিরে কিছু কিছু মানুষের ভিতরে সাংঘাতিকভাবে উচ্ছ্বাস দেখা গেছে। এই উচ্ছ্বাস দেশের স্বার্থে কিছু না, পাকিস্তানপন্থী চিন্তা চেতনায় যারা বিশ্বাস করে উচ্ছ্বসিত তারাই বেশি হয়েছিলেন। এই পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী তথা পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ সফরে বাংলাদেশ কি পেয়েছে? শুধুমাত্র কর্মকর্তা পর্যায়ে ভিসা ফ্রি যাতায়াতের সুযোগ সুবিধাটা, এটা। তা বাংলাদেশে আমি জানি না কারা পাকিস্তান যাওয়ার জন্য উদ্বেগ উৎকণ্ঠার সঙ্গে থাকে। মহান মুক্তিযুদ্ধের পরাজিত শক্তি এবং যারা আমাদের লক্ষ লক্ষ মা বোনের সম্ভ্রম নিয়েছে, 30 লক্ষ মানুষকে নির্মমভাবে হত্যা করেছে, শহর নগর বন্দর ধ্বংস করেছিল, এবং তৎকালীন পূর্ব পাকিস্তান অর্থাৎ বাংলাদেশের যে সম্পদ রয়েছে পশ্চিম পাকিস্তানে, এখন যেটা পাকিস্তান, সেই সম্পদ তারা ফেরত দেয়নি। যে যুদ্ধ অপরাধীদের তারা নিয়ে গেছিল এবং বিচার করার কথা বলেছিল, তাদের বিচারও হয় নাই। আনুষ্ঠানিকভাবে রাষ্ট্রীয়ভাবে তারা ক্ষমা প্রার্থনা করেনি। বাংলাদেশের ভিতরে আটকে পড়া পাকিস্তানিদের তারা ফেরত নেয়নি। এত কিছু সত্ত্বেও কিছু কিছু দলকে খুব উচ্ছ্বসিত দেখেছি। জামাত ইসলাম যখন তার সঙ্গে দেখা করতে গেছে, জামাতের নায়েবে আমির এমনভাবে হাতটা ধরেছেন যেন হাতটা আর ছাড়তেছেন না। মনে হয় যেন কি অকল্পনীয় একটা অফুরান শান্তি সেখানে পেয়েছেন, শক্তি পেয়েছেন। তারপর দেখলাম বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তাকেও খুব উচ্ছ্বসিত মনে হয়েছে। এনসিপির সবাইকে তো একেবারে লাইন দিয়ে ছবি তোলার ভিতর থেকে গদগদ অবস্থা। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে তিনি এখন শারীরিকভাবে অসুস্থ, তার সঙ্গে মোলাকাত করতেছেন, সেখানে মনে হয় স্বস্তি। জামাতের আমিরকে দেখতে গেলেন তিনি, সেখানে মনে হলো কি অফুরান হাসি, অকৃত্রিম হাসি। এভাবে যারা পাকিস্তানের সঙ্গে সম্পর্ক ভালো রাখতে চান বা পাকিস্তান যাদের কাছে খুব ঘনিষ্ঠ অথবা ভালো মনে করেন, সেই সব মানুষগুলো খুশি হয়েছেন। কিন্তু পেয়েছে কি বাংলাদেশ? এই পাওয়ার হিসাব নিকাশ মিলালে বাংলাদেশ কিছুই পায় নাই। বরং অভিযোগ আছে বাংলাদেশের অভ্যন্তরে পাকিস্তানের আইএসআই নানাভাবে অনাসৃষ্টি করে বাংলাদেশকে আবার যাতে পূর্ব পাকিস্তানের স্টাইলে ফিরিয়ে নেওয়া যায়, ৭১-এর পরাজিত শক্তিকে আবার যাতে জোরদার করা যায়, এ জাতীয় প্রচেষ্টা তারা পাঠিয়েছেন। কেউ কেউ বলছে পাকিস্তান আমাদের অনেক কিছু দিবে। সেই জন্য আজকে একটা বিষয় আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই। পাকিস্তানের লোকদের বার্ষিক ভিক্ষাবৃত্তির আয় হচ্ছে $42 বিলিয়ন। $42 বিলিয়ন এক বছরে ভিক্ষা করে তারা আয় করে। আমরা একটু সেই সংক্রান্ত একটা রিপোর্ট আপনাদের দেখাতে চাই। পাকিস্তানে নিম্ন মধ্যবিত্ত মানুষের অন্যতম গুরুত্বপূর্ণ পেশা হয়ে উঠেছে ভিক্ষাবৃত্তি। দেশটির মোট জনসংখ্যার 23 কোটির মধ্যে প্রায় 4 কোটি মানুষ ভিক্ষাবৃত্তি করে জীবনযাপন করছেন। পাকিস্তানিরা কেবল তাদের দেশে ভিক্ষা করছে না, বিশ্বের বিভিন্ন দেশেও তারা এই পেশা অবলম্বন করছে।
ভিক্ষুকের কারণে বিপাকে পড়েছে পাকিস্তান সরকার, এমনকি বিশ্বব্যাপী ভাবমূর্তি সামলাতে নানা অসুবিধা হচ্ছে দেশটির। পাকিস্তানের সংবাদপত্র ডনের প্রতিবেদন অনুযায়ী দেশটির মোট জনসংখ্যার 3.8 কোটি পেশাদার ভিক্ষুক রয়েছে। একজন ভিক্ষুকের প্রতিদিন গড় আয় 850 পাকিস্তানি রুপি। ভিক্ষুকরা প্রতিদিন 32 বিলিয়ন রুপি ভিক্ষা পান বলে জানা গেছে, যা মার্কিন ডলারে ভিক্ষুকদের বার্ষিক আয় 42 বিলিয়ন ডলার। প্রতিবেদনে বলা হয়েছে প্রায় 4 কোটি মানুষ কাজ না করেই বার্ষিক 42 বিলিয়ন ডলার আয় করছেন। এটি দেশের বাকি জনসংখ্যার উপর সরাসরি প্রভাব ফেলছে এবং মুদ্রাস্ফীতি বৃদ্ধির অন্যতম কারণ। পাকিস্তানের বিজনেস অ্যান্ড সোসাইটি সেন্টার বলছে দেশে ভিক্ষাবৃত্তির প্রবণতা বাড়ছে। এর কারণ অন্যান্য অদক্ষ শ্রমের তুলনায় বেশি আয় করছে ভিক্ষুকরা। এক্সপ্রেস ট্রিবিউনের হিসেব অনুযায়ী পাকিস্তানের জনসংখ্যার 2.5 থেকে 11% জীবিকা নির্বাহের জন্য ভিক্ষা করে। প্রায় 12 লাখ শিশু দেশের প্রধান সড়কে ঘুরে বেড়ায়। শুধু দেশেই নয়, বিদেশেও পাকিস্তানি ভিক্ষুক ছেয়ে গেছে। সম্প্রতি পাকিস্তান সরকার বিদেশের রাস্তায় ভিক্ষা করা দেশবাসীর তথ্য সংগ্রহ করেছে। এই তথ্য সংগ্রহের কারণ, বিদেশে ধরা পড়া 90% ভিক্ষুকই পাকিস্তানি বংশোদ্ভূত। ইরাক ও সৌদি রাষ্ট্রদূতরা পাকিস্তান সরকারের কাছে অভিযোগও করেছেন। ধর্মীয় তীর্থযাত্রা এবং ভিক্ষাবৃত্তির আড়ালে সৌদি আরব, ইরাক ও ইরানের মতো দেশে যাওয়া হাজার হাজার ভিক্ষুকের পাসপোর্ট স্থগিত করেছে পাকিস্তান সরকার। অনেক পাকিস্তানি বিভিন্ন ধরনের ভিসায় বিদেশে ভ্রমণে যান, পরে সেখানেই ভিক্ষাবৃত্তি তাদের পেশা হয়ে ওঠে। এদের মধ্যে কেউ কেউ চাকরির নাম করে গিয়েছিলেন। গত 2.5 বছরে সৌদি আরব এবং অন্যান্য উপসাগরীয় দেশ থেকে 44,000 ভিক্ষুককে পাকিস্তানে ফেরত পাঠানো হয়েছে। গত 16 মাসে শুধু সৌদি আরব থেকেই 5,033 জন পাকিস্তানি ভিক্ষুককে বিতাড়িত করা হয়েছে। মুতফা ফৌজিয়া, দীপ্ত বার্তাপক্ষ। প্রিয় দর্শক শ্রোতা, আপনাদের কাছে নিশ্চয়ই পরিষ্কার হয়েছে, বিদেশে ভিক্ষাবৃত্তির জন্য যাদেরকে ধরা হয় বা চিহ্নিত করা হয় এর 90% হচ্ছে পাকিস্তানের, এবং তাদের বার্ষিক আয় হচ্ছে, আমি যেটা বললাম, 42 বিলিয়ন। তো যারা ভিক্ষা করে জীবন নির্বাহ করে দেশের ভিতরে, দেশের বাইরে এবং অন্য অন্য দেশ ভয়ঙ্কর অবস্থার ভিতরে পড়েছে এই ভিক্ষুকদের উৎপাতে। এবার পাকিস্তানি যাদের পেশাই হচ্ছে এখন ভিক্ষাবৃত্তি, যারা নিজের রাষ্ট্রীয় কোষাগারের সম্পদ বিক্রি করে দিয়েছে, যারা নিজেদের দেশে পোর্ট লিজ দিতে চাচ্ছে, যে পাকিস্তানের ইতিহাসে একটা ডেমোক্রেটিক গভর্নমেন্ট পূর্ণকালীন সময় মেয়াদ অতিক্রম করতে পারেনি, সেই দেশের একজন এসে আমাদের এত খুশি করে গেল। আমরা আর একটি ভিডিও দেখি, যে ভদ্রলোক বাংলাদেশে এসেছিলেন, যাকে নিয়ে আমাদের অনেকেই খুব উচ্ছ্বাস প্রকাশ করেছেন, তার সম্পর্কে বিদেশের অবস্থাটা কি, আমরা সেই বিষয়টা একটু দেখি। যে দেখুন, যে এদেরকে, যিনি বাংলাদেশে এসেছিলেন তাকে একটা এয়ারপোর্টে চোর চোর বলে ও তাকে স্বাগত জানাচ্ছে। You don't know me. What? I'm right here. অর্থাৎ বিদেশের একটা এয়ারপোর্টে এই মন্ত্রীকে স্বাগত জানানো হচ্ছে চোর চোর বলে। ইউ আর থেপ, ইউ আর চোর চোর বলে তাকে স্বাগত জানাচ্ছে। এই সব লোকদেরকে বাংলাদেশে আসার পর যারা উচ্ছ্বসিত হন, তাদের রুচি নিয়ে কথা বলতেও ঘৃণা হয়। পাকিস্তান সেই পাকিস্তান যে আমাদের লক্ষ লক্ষ মা বোনকে ধর্ষণ করেছে, সেই ধর্ষিতার গর্ভে যুদ্ধ শিশু জন্ম নিয়েছে, লক্ষ লক্ষ মানুষকে হত্যা করেছে, অসংখ্য বাড়িঘর ধ্বংস করেছে, কোটি মানুষকে দেশ ছাড়তে বাধ্য করেছিল, অন্য ধর্মাবলম্বীদেরকে জোর করে ধর্মান্তরিত করেছে, শেষ পর্যন্ত নিরস্ত্র বাঙালি তাদেরকে পরাজিত করে নাকে খত দিয়ে দেশে পাঠিয়েছে। এই ঘৃণিত দেশের লোক আসার পর যারা উচ্ছ্বসিত হন, তাদেরকে আমরা কি বলতে পারি?
পাকিস্তানে রেখে যাওয়া আত্মা, এছাড়া আর কিছু বলার নেই। তবে মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশ, ৩০ লক্ষ শহীদের ত্যাগের বিনিময়ে, ২ লক্ষ মা বোনের সম্ভ্রমের বিনিময়ে অর্জিত বাংলাদেশে এই পাকিস্তানি নরঘাতকরা কোনোদিন তাদের উদ্দেশ্য সফল করতে পারবে না। পাকিস্তানের একটি পত্রিকায় নিউজ করেছিল যে আবার কনফেডারেশন হতে পারে, ৫৪ বছর পূর্বের সম্পর্ক রেস্টোর হতে পারে। তা কোনোদিন সম্ভব না। পাকিস্তান নিজের তহবিল শূন্য, নিজের দেশ অস্থিতিশীল, অনেক প্রভিন্স স্বাধীন হওয়ার জন্য চেষ্টা করতেছে। দেশটা চালাচ্ছে সেনাবাহিনী, বিচার বিভাগ, প্রশাসন সবই সেনাবাহিনীর নিয়ন্ত্রণে। গণতন্ত্রের সিটে ফাটাও যেখানে নাই। একটা সাম্প্রদায়িক জঙ্গি রাষ্ট্র, চোরের রাষ্ট্র, শোষক, ভিক্ষুকের দেশ। তাদের মন্ত্রীকে পেয়ে যারা উচ্ছ্বসিত, বেশি ভালো লাগলে উত্তম হলো সেখানেই চলে যাওয়া। আর পাকিস্তান যে সুযোগটা করে দিয়ে গেছে, বিনা ভিসায় কর্মকর্তা পর্যায়ে সে দেশে আসা যাওয়া করা যাবে। আমার মনে হয় বাংলাদেশের দুর্বৃত্ত যারা, গণতন্ত্র ধ্বংসকারী, স্বাধীনতা বিরোধী, এদের তো একসময় পালাতে হবে, ভিসা নেওয়ার সময় পাবেন না। সেক্ষেত্রে এই যে পাকিস্তান ভিসা ছাড়া ঢুকতে পারবেন, এই সুযোগটা করে দিয়েছে। আমার মনে হয় এটা আপনাদের জন্য খুব একটা ভালো কাজ হয়েছে। পাকিস্তান হচ্ছে জন্মই যার আজন্ম পাপ ছিল, এবং ধ্বংসের জন্যই যে দেশের জন্ম হয়েছিল সেটার নাম পাকিস্তান। আপনার কাছে এখন যেটা চাই, ফজলুর রহমান সাহেব সম্পর্কে যদি আপনি একটু কিছু বলেন, যে মানসিক অত্যাচার হচ্ছে, তার বাসার সামনে মব সৃষ্টি করা হচ্ছে এবং বিভিন্ন স্লোগান নিয়ে আটজন বিক্ষোভকারী সেখানে অবস্থান করছেন। 18 কোটি মানুষের মধ্যে 8 জনের আঘাত লেগেছে হৃদয়ে, সেটার ব্যাপারে একটু যদি বলেন। দেখুন, অ্যাডভোকেট ফজলুর রহমানকে আমি 1981 সাল থেকে চিনি। আমি ছাত্র রাজনীতি করতাম, তখন ওবায়দুল কাদের সাহেব ছিলেন ছাত্রলীগের প্রেসিডেন্ট, বাহালুল মজনুন চন্নু ছিলেন ছাত্রলীগের সাধারণ সম্পাদক। তখন থেকে আমি ছাত্রলীগের রাজনীতির সঙ্গে খুব ঘনিষ্ঠভাবে ওনাদের সঙ্গে মিশতাম। সেই ধারাবাহিকতায় ওনার সঙ্গে আমার খুব ভালো জানাশোনা। ওনার একটা বৈশিষ্ট্য আছে, এই বৈশিষ্ট্য অনেক সময় আমরাও একমত হইনি। উনি খুবই স্পষ্টবাদী এবং লাউড অ্যান্ড ক্লিয়ার, উনি যেটা বোঝেন সেটা বলবেন। ওনাকে মন্ত্রিত্বের অফার দেওয়ার পরেও আওয়ামী লীগ সরকার আমলে উনি ওনার ইগো যেটা ওইটা করবেন। একটা জায়গায় উনি কোনোদিন লড়চড় করেন নাই। মুক্তিযুদ্ধের চেতনা, স্বাধীন বাংলাদেশ, অসাম্প্রদায়িকতা, প্রগতিশীল রাজনীতি, এই প্রশ্নে উনি কোন সময় সারেন্ডার করেন নাই। উনি বিভিন্ন কারণে আওয়ামী লীগ থেকে চলে গেছেন, পরবর্তীতে উনি বঙ্গবীর কাদের সিদ্দিকের সঙ্গে একটা দলে গেছেন, পরে বিএনপিতে গেছেন, দ্যাট ইজ ডিফারেন্ট পার্ট। কিন্তু বিএনপিতে গেলেও ওনার যে আদর্শিক জায়গাটা, বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ, স্বাধীন বাংলাদেশ, অসাম্প্রদায়িকতা এবং স্বাধীনতা বিরোধীদের প্রতি ওনার ঘৃণা, এই জায়গাটা উনি কোনো সময় সারেন্ডার করেন নাই। আমি তার পরবর্তীতে ওনার সঙ্গে কোর্ট অঙ্গনে, আমিও প্রায় 38 বছর আইন পেশায়, উনিও আইন পেশা আছেন, ওখানে ওনার চরিত্র একই চরিত্র দেখছি, কোন সময় চেঞ্জ হয়নি। তো উনি বিএনপি দেখলাম তাকে একটা শোকজ নোটিশ করে তার সদস্য পদ সাসপেন্ড করছে ফর টাইমিং। সেখানে উনি বলছেন যে আমি মুক্তিযুদ্ধ এই প্রশ্নে কোনোভাবে সারেন্ডার করব না, এটা আমি সবসময় বলে যাব, এবং স্বাধীনতা বিরোধীদের বিরুদ্ধে আমি কথা বলবো, এটা কোনোভাবে বিএনপির দলের বিরুদ্ধে কথা বলা না। এখন ওনার বাংলাদেশের সামনে যারা গেছে, আমি দেখলাম গোলাম মাওলা রনি, একজন গণমাধ্যম ব্যক্তিত্ব, সাবেক এমপি, তিনি তাদের সম্পর্কে ফেসবুকে স্ট্যাটাস এবং ভিডিও করেছেন। একটা মেয়েকে দেখলাম সেখানে স্লোগান দিচ্ছে, একটা মহিলাদের যে ফিমেল অর্গান, সেই ফিমেল অর্গানের নাম উল্লেখ করে ফজলুর রহমান সাহেবকে ডাকতেছেন। তা যে আমাদের দেশে, আমাদের যে কালচার বাংলাদেশের, মুসলিম হোক হিন্দু হোক, কেউ কিন্তু ফিমেল অর্গান মেল অর্গান এইটার নাম উচ্চারণ করে না কখনো। আর ওই মেয়ে স্লোগান দিচ্ছে ফিমেল অর্গান নাম উচ্চারণ করে, তার পাশে আবার টুপি পরা একজন লোক বসা আছে, তারা আবার ওর স্লোগানে রেসপন্স করতেছে। আজকে দেখলাম আর একজনে লিখছেন যে পতিতালয়ের লোকরাও কিন্তু তার নিজের যে ভ্যাজাইনাল, এটা নিয়ে শব্দ ব্যবহার করে না।
আমি নবনীতা চৌধুরীর একটা টক শো ভিডিও দেখলাম, তিনিও বলছেন যে এই শব্দটা উচ্চারণ করা যায় না। এই জাতীয় শব্দ উচ্চারণ করে যারা ফজলুর রহমানকে নিন্দা জানাচ্ছে, অনেকেরই ধারণা এরা বোধহয় নিষিদ্ধ পল্লীর থেকে উঠে আসা বা নিষিদ্ধ পল্লীর সন্তান অথবা পরিবার বোধহয় ওরকম। এইসবে কিছু যাবে আসবে না। ফজলুর রহমানকে সারা বাংলাদেশের মানুষ, বিশেষ করে ৭১-এর পরাজিত শক্তির যারা এখানে রিপ্রেজেন্ট করে বা জারজ সত্তা, তারা ছাড়া সারা বাংলাদেশের মানুষ তাকে সেলুট জানায়। ফজলুর রহমানকে আমিও আপনার এই প্রোগ্রামের মধ্য থেকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে শ্রদ্ধা জানাই। এভাবে উনি কথা বলছেন। আরেকজন বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট জেডাই খান পান্না, তিনি কথা বলছেন। এমনকি টেলিভিশন টকশোতে আমি দেখছি সিনিয়র সাংবাদিক এম এ আজিজ, মাসুদ কামাল, মঞ্জুরুল ইসলাম পান্না, এমনকি তৃতীয় মাত্রার জিল্লুর রহমান সহ এখন সব আমাদের আরেকজন সাংবাদিক আনিস আলমগীর জীবনের ঝুঁকি নিয়ে তারা কথা বলতেছেন। আব্দুল নূর তুষারও কথা বলছেন। হ্যাঁ, আব্দুল নূর তুষার, তিনি তারেক রহমানের তারুণ্যের ভাবনা নামক প্রোগ্রামে এসে গেস্ট হয়ে গেছিলেন, তারপরেও তিনি কথা বলছেন যে মুক্তিযুদ্ধের চেতনার জায়গায় ফজলুর রহমান একটা প্রতীক মাত্র। এরকম ফজলুর রহমান প্রতিটি ঘরে ঘরে প্রতিটি আনাচে কানাচে আছে। তাকে যে যন্ত্রণা দেওয়া হচ্ছে, ফজলুর রহমান বলছেন যে মৃত্যুকে ছুঁয়েছি আমি ৭১ সালে, কাজে নতুন করে আমাকে মৃত্যুর ভয় দেখানো যাবে না। তিনি আরো বলছেন যে আমার মৃত্যু আল্লাহ ছাড়া কেউ ঘটাতে পারে না। তিনি যেভাবে কথা বলছেন, এই ফজলুর রহমানরাই হচ্ছেন আমাদের এগিয়ে যাওয়ার যে প্রেরণা, আমাদের যে স্পিরিট, সেটাই হচ্ছে এই ফজলুর রহমানরা। জি, অনেক ধন্যবাদ আপনাকে। তিনি আরো কথা বলেছেন যে আমাকে যদি হত্যাও করা হয় বিচারও চাইবে না। কেউ বলছেন জিডি করবেন কিনা, সাংবাদিক সাহেবরা জিজ্ঞেস করছেন। জিডি করার প্রশ্নই আসে না। ঠিক আছে, বীরত্ব, বীর মুক্তিযোদ্ধা উনি বলে গেছেন যে আমি মুক্তিযুদ্ধের কথা বলবো, স্বাধীনতার কথা বলবো, দেশের সার্বভৌমতার কথা বলবো, এখান থেকে আমাকে কেউ থামাতে পারবে না, লড়াতে পারবে না। ঠিক আছে, আমি সুকজ করেছে সেটার জবাব দেব। আর সেটা এখনো তিনি তার বক্তব্যে অবিচল আছেন। আপনার কাছে এখন যে জিনিসটি জানতে চাই যে পাকিস্তানের উপরাষ্ট্রপতি এবং পররাষ্ট্রমন্ত্রী একজনই, তিনি এসছেন এবং তিনি আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে দেখা করেছেন। এই বিষয়টিকে আপনি কিভাবে দেখেন যে 13 বছর পরে এসছেন পাকিস্তানের? দেখুন, পাকিস্তান হচ্ছে এমন একটি দেশ যে দেশের আজ পর্যন্ত একটি নির্বাচিত সরকারও তার পূর্ণকালীন যে মেয়াদ সেটাও পালন করতে পারে নাই। এবং পাকিস্তানের রাষ্ট্রকে পরিচালনা করে রাষ্ট্র সরকার, জুডিশিয়ারিকে পরিচালনা করে সেনাবাহিনী। ওটা হলো সেনা শাসিত দেশ। খাতাপত্রে ইসলামী প্রজাতন্ত্র পাকিস্তান, প্র্যাকটিক্যালি হলো সেনা নির্দেশিত পাকিস্তান। আপনি খেয়াল করে দেখবেন যে একটা গভর্নমেন্ট আজ পর্যন্ত পূর্ণ মেয়াদ অতিক্রম করতে পারেন এই পাকিস্তানের। ইমরান খান নির্বাচিত প্রধানমন্ত্রী ছিলেন, যখন ইমরান খানকে পছন্দ হলো না তাকে আউট করে দিল। আর পাকিস্তান বাংলাদেশে আসছে একটা কারণেই, বাংলাদেশে যখন অস্থির সময় হয়ে যাচ্ছিল তখন হর্ষবর্ধন শ্রীংলা, ভারতের সাবেক পররাষ্ট্র সচিব এবং একসময় অ্যাম্বাসেডর ছিলেন, তিনি একটা আর্টিকেল দিয়ে বলছিলেন যে আইএসআই পাকিস্তানকে অস্থিতিশীল, বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। কারণ হিসাবে তিনি বলছিলেন যে ৭১-এর পরাজয়ের প্রতিশোধ পাকিস্তান নেবার জন্য আজন্ম চেষ্টা করে যাবে। কারণ এটা ছিল পাকিস্তানের সেনাবাহিনীকে কিন্তু বলা হয় বিশ্বের অন্যতম জাদ্রেল সেনাবাহিনী। তাই সেই সেনাবাহিনী নিরস্ত্র বাঙালির কাছে যে হেরে যেয়ে লেজ গুটিয়ে নাকে খত দিয়ে বাংলাদেশ থেকে চলে যেতে হয়েছিল, সেই অপমানটা শুধু তাদের ছিল না, তাদের জন্য যারা স্প্লিট পাঠিয়েছিল বড় একটি রাষ্ট্র। ফলে এই দুই রাষ্ট্র মিলে আবার আরো যেসব রাষ্ট্র ওই সময় আমাদের মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল, কেউ কেউ বঙ্গবন্ধু হত্যা হওয়ার পরের দিন বাংলাদেশকে স্বীকৃতি দিয়েছিল, এই জাতীয় রাষ্ট্রগুলি সম্মিলিতভাবে বাংলাদেশের স্বাধীনতাকে তারা ধরে নিয়েছিল, যেটা তাদের পরাজয়। এই পরাজয়ের প্রতিশোধ নেওয়ার জন্য তারা বঙ্গবন্ধুকে খুন করার সঙ্গে জড়িত ছিল। পরবর্তীতে শেখ হাসিনাকে বারবার হত্যার জন্য চেষ্টা করেছে। আল্লাহর অশেষ রহমতে ধরেন 2004 সালের 21 আগস্ট শেখ হাসিনাকে হত্যার চেষ্টার জন্য যে গ্রেনেড নিক্ষেপ করা হলো, সেখানে কিন্তু পাকিস্তানের জঙ্গি জিন্দাল
এবং পাকিস্তান কানেকশনটা ছিল, এটা এস্টাবলিশড হয়েছে এবং ওই মামলার আসামিরা কোর্টে গিয়ে স্বীকারোক্তি দিয়েছেন, যেটা ফৌজদারি কার্যবিধির 164 ধারায় রেকর্ড হয়েছে। অর্থাৎ পাকিস্তান আগাগোড়া লেগেছিল। আর এইবারে তারা মনে করছে যে এবার পাকিস্তান পন্থীদের বিজয় হয়েছে, শেখ হাসিনাকে ক্ষমতার থেকে সরাতে পেরেছে। এই দেশটাকে আবার কিভাবে নতুন করে একটা পাকিস্তানে পরিণত করা যায়, নামটা না হয় থাকুক বাংলাদেশ, কিন্তু সিস্টেমটা যেন ওই পাকিস্তানের মধ্যে। দেখেন এই যে ভদ্রলোক আসছেন, তিনি এসে কি কথাটা বললেন, তিনি বসে বললেন যে আমরা ওই দেশ এবং আমাদের দেশ কি পাশাপাশি? নিশ্চয়ই না। ওই দেশের সংস্কৃতি আমাদের সংস্কৃতি একই রকম না, ওরা যা খায় তা কি আমাদের মতো না, ওরা যে পোশাক পরে সেই পোশাক কি আমাদের মতো না, ওদের যে সংস্কৃতি সেই সংস্কৃতি আমাদের মতো না, ওরা উর্দুতে কথা বলে, আমরা কি উর্দুতে কথা বলি? তাহলে আমরা ভাই ভাই হলাম কিভাবে? এবং দুই দেশের মাঝখানে ফলে ওদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নাই। ওরা আসছে টার্গেট নিয়ে যে কোনো না কোনো ভাবে এই স্বাধীন বাংলাদেশটাকে আবার পাকিস্তানে পরিণত করা যেতে পারে কিনা, এইটা হচ্ছে ওদের মাথায়। এখানে একটা জিনিস আমি আপনাকে মনে করিয়ে দিই, পাকিস্তানের কিন্তু 1/4 মানুষের পেশা হচ্ছে ভিক্ষাবৃত্তি, তারা ভিক্ষা করে দেশে দেশের বাইরে। আর পাকিস্তানের রাষ্ট্রীয় অর্থনৈতিক অবস্থা এত বিপন্ন যে পৃথিবীর দরিদ্রতম দেশের সীমায় চলে আসছে। ওরা ওদের বন্দর পোর্ট বিক্রি করে দিতে চাচ্ছে, ওদের রাষ্ট্রীয় কোষাগারের সম্পদ বিক্রি করে দেয়, ওরা ওদের মন্ত্রী এমপিদের গাড়ির তেল দিতে পারতেছে না। এই ভিক্ষুক সে বাংলাদেশকে কি দেবে? এবং বিশ্বে কিন্তু ওরা চোরের দেশ হিসেবে পরিচিত। আপনি সৌদি আরব যান, অন্যান্য দেশে যান, তারা এদেরকে পাকু চোর বলে। এই চোররা যারা বড় একটা অংশ জীবন ধারণ করে ভিক্ষা করে, সেই ভিক্ষা করা মানুষগুলো ওরা এখানে আসছে দেওয়ার জন্য কিছু না, আমাদের যে পাওনা আছে, আমাদের যে বিশাল অর্থ ওদের কাছে পাওনা আছে, সম্পদ, সেটা না দিয়ে পারে কিনা। আমরা যে ওদেরকে দুইবার নাকি মীমাংসা হয়ে গেছে, 74 একবার মীমাংসা। কার সাথে মীমাংসা করে? এখন যারা আছে সাথে কি মীমাংসা হয়ে গেছে? না, কারোর সঙ্গে মীমাংসা হয় না, ওই প্রসঙ্গের কোনো মীমাংসা হয় নাই। আচ্ছা, উনি আপনাদেরকে হৃদয় পরিষ্কার করতে বলছে, হৃদয় পরিষ্কার করেন। না, এটা ঠিকই বলছে, কারণ আমাদের হৃদয়ে এত ক্ষত বিক্ষত যে আমার মাকে ধর্ষণ করছে, বোনকে ধর্ষণ করছে, আমার বাড়িঘর লুটপাট করছে, আমার ভাইকে খুন করছে, ওই যে যন্ত্রণা, ওই যন্ত্রণা মুছে ফেলতে বলে। এখন তো ঘাতক, ওই ঘাতকদের তো চাওয়াই থাকবে, ভাই আপনাদের যে আঘাত করছিল দয়া করে ভুলে যান। বাংলাদেশের মানুষ যুগ যুগে জন্ম জন্মান্তরে এটা কোনোদিন ভুলবে না। আমাদের হৃদয়ে যে ক্ষত, এই ক্ষত কোনোদিনই পরিষ্কার হবার মতো না।